ক্লাস 9 এর আজকে আমরা পড়বো দ্রবণ অধ্যায়। তো আগের পার্টগুলো যারা দেখোনি মানে আমাদের সব চ্যাপ্টার আপলোড হয়ে গেছে, তোমরা ডিসক্রিপশনে একটা প্লেলিস্ট আছে সেখানে দেখে নাও। এবার বলছি দেখো যে দ্রবণ কি হয়। তাহলে দ্রবণ সম্পর্কে জানার জন্য তোমাদের কোনো একটা মিশ্রণের ধারণা জানতে হবে। যেমন কোনো একটা ধরো জল আছে, জল এবং ধরো চিনি আছে, তাহলে এই দুটোকে যখন একসঙ্গে মিক্স করা হবে তাহলে সেই মিশ্রণটাকে বলা হবে দ্রবণ। এবার সেটাকে দ্রবণ বলার কন্ডিশন আছে কি দেখো, একটা দ্রবণ যখন দুটোকে মিক্স করা হবে, আমি যে বললাম ধরো এটা কোনো একটা জলের পাত্র আছে, তাহলে সেটার মধ্যে ধরো এখানে আমি বললাম জল রাখা আছে, তাহলে এই জলের মধ্যে যখন আমরা কোনো কিছু দিয়ে দিব যে মিক্স করব, তাহলে সেটাকে দ্রবণ বলা হবে। কিন্তু অর্থাৎ কি দুই বা ততোধিক পদার্থের যে মিশ্রণ সেটাকে দ্রবণ বলা হবে। কিন্তু এখানে ধরো আমরা কোনো একটা জিনিসের মধ্যে খুবই বেশি পরিমাণে, ধরো আমি বলছি যে চিনি আছে, তাহলে ধরো আমি খুবই বেশি মানে ধরো 1 কেজি চিনি আছে, তাহলে সেই 1 কেজি চিনির মধ্যে যদি আমি জাস্ট 1 ফোঁটা জল দেই তাহলে কি সেটা দ্রবণ হবে? হবে না, কারণ সেখানে জলের পরিমাণটা অনেক কম। তার মানে দ্রবণের ক্ষেত্রে যে পরিমাণগুলো থাকবে মানে যে উপাদানগুলো থাকবে তাদের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা সেটাকে বৃদ্ধি করতে পারবো। তার তুলনায় যদি বেশি বৃদ্ধি করি তাহলে সেটা আর দ্রবণ থাকবে না। তার জন্য দ্রবণ মানে কি হবে, দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, কিন্তু তাদের যে উপাদান সংখ্যা থাকবে সেগুলোকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি করা যায়, এটা সংজ্ঞার মধ্যে উল্লেখ করা হয়। ঠিক আছে, তাহলে দ্রবণ মানে কি আমি ওটা লিখছি, তাহলে বোঝা গেল। তাহলে দ্রবণ মানে কি যখন একটা বা দুটো কোনো পদার্থকে একসঙ্গে মিক্স করা হবে আর সেগুলোকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তার উপাদান সংখ্যাগুলো বৃদ্ধি করা যাবে, সেটা হবে দ্রবণ। ঠিক আছে, তাহলে দ্রবণ তোমরা লেখো, লেখো ততোধিক দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ যার যার প্রতিটি উপাদানগুলির পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি করা যায় তাকে দ্রবণ বলে। ঠিক আছে, তাহলে দ্রবণ মানে বোঝা গেল, বললাম যার একটা মানে যে দ্রবণের উপাদানগুলোর পরিমাণটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যবহার করা যাবে বা ইউজ করা যাবে, সেটাকে বলা হবে তার দ্রবণ। এবার দেখো যে দ্রবণ আমি বললাম সেই দ্রবণের দুটি অংশ হয়, তোমরা এটা ক্লাস আগেও পড়েছো। তাহলে এবার বলছি যে দ্রবণের দুটি অংশ কি কি আছে তোমরা জানো আশা করছি। দেখো একটাকে বলা হয় দ্রাবক। ঠিক আছে, যে দুটি অংশের মধ্যে একটাকে বলা হয় দ্রাবক আর একটাকে বলা হয় দ্রাব বা দ্রাব। ঠিক আছে, তাহলে আমি বলছি যে দ্রবণের দুটি অংশ হয়, একটাকে বলা হয় দ্রাবক আর একটা দ্রাব বা দ্রাব। এটার মানে কি দেখো, দ্রাবক মানে ধরো একটা কোনো দ্রবণ আছে, তাহলে সেই দ্রবণের মধ্যে যেটা বেশি পরিমাণে থাকবে, বেশি পরিমাণে মানে কি, ধরো আমি 1 কেজি চিনির মধ্যে ধরো 5 লিটার জল দিলাম, তাহলে যেটা বেশি আছে কোনটা, 5 লিটার, যে 5 লিটার জলটা বেশি আছে, তাহলে দ্রবণের মধ্যে যেটার পরিমাণটা বেশি থাকবে সেটাকে বলা হবে তার দ্রাবক। ঠিক আছে, তাহলে দ্রবণের দুটি অংশ, তাহলে যেটা দ্রবণের মধ্যে বেশি পরিমাণে থাকে সেটাকে দ্রাবক বলা হয়। তাহলে দ্রাবক লেখো, দ্রবণের যে উপাদান বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে। তাহলে বললাম যে দ্রবণের যে উপাদানটা বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলা হয়। ঠিক আছে, আর দ্রাব মানে কি হবে, দ্রবণের যে উপাদানটি কম পরিমাণে থাকে সেটাকে দ্রাব বলা হয়, এটা তোমরা লিখে নাও। তাহলে দ্রাবটা কি বললাম, কম পরিমাণে থাকবে, আর দ্রাবকটা কি হবে, বেশি। এবার দেখো এখানে একটা কনফিউশন আসতে পারে, যেমন ধরো আমি বলছি যে জলের চিনির জলীয় দ্রবণ, তার মানে জলের মধ্যে চিনি মিক্স আছে, তো এটার সাপেক্ষে আমরা জানি যে জলটা বেশি পরিমাণে থাকে, তার জন্য এখানে দ্রাবক কি হবে, জল। ঠিক আছে, তাহলে যেটা বেশি পরিমাণে থাকে সেটাই কি হয়, দ্রাবক হয়, তার জন্য এখানে দ্রাবকটা কি হবে, জল। এবার কিন্তু ধরো আমি বললাম যে এখানে লিখলাম আমি 80% ইথিলিনের দ্রবণ। 80% ইথিলিনের দ্রবণ মানে কি, একটা জিনিস যেখানের মধ্যে 80% ইথিলিন আছে, এবার ধরো এটাতে আমি বলছি ইথিলিনের জলীয় দ্রবণ। ঠিক আছে, ইথিলিনের
জলীয় দ্রবণ 80% ইথিলিনের জলীয় দ্রবণ। এবার এটা যদি বলা যায় যে 80% ইথিলিনের জলীয় দ্রবণ, সেখানে 80% 80% কি আছে, ইথিলিন আছে, তাহলে এখানে দ্রাবকটা জল হবে না, এখানে দ্রাবকটা কি হবে, ইথিলিন। ঠিক আছে, তাহলে এখানে দেখো বললাম যে দ্রাবকটা কি হলো, ইথিলিন, কারণ ইথিলিনটা বেশি পরিমাণে আসে। ঠিক আছে, তাহলে বললাম যেটা বেশি পরিমাণে থাকবে দ্রবণের মধ্যে সেটাই তার দ্রাবক হবে। সেটা জল সবসময় হবে এমন কোনো বাধা নেই, জল ছাড়াও আরো অনেক কিছু হতে পারে, যেমন এখানে ইথিলিন হলো। ঠিক আছে, তাহলে আমি বললাম যে দ্রবণ কাকে বলে, কি হয়, তারপরে দ্রবণের দুটি অংশ। এবার দ্রবণের মধ্যে যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে বলা হবে দ্রাবক, যেটা কম পরিমাণে থাকবে সেটাকে বলা হবে দ্রাবক। এবং জানলাম যে একটা দ্রবণের মধ্যে সর্বদা জলটা দ্রাবক হয় না, আরো দ্রাবক থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো যে দ্রবণ আছে সেটা শ্রেণী বিভাগ, মানে দ্রবণটা কয় ভাগে ভাগ করা হয় সেটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে এবার দ্রবণটাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, তাহলে সেগুলো আজকে আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রথমে যেটা আছে সেটাকে আমরা বলবো প্রকৃত দ্রবণ। ঠিক আছে, প্রকৃত দ্রবণ। তারপরে যেটা আছে সেটাকে বলবো আমরা প্রলম্বন, প্রলম্বন। আর আরেকটা যেটা থাকবে সেটাকে বলা হবে, দেখো, কলোডীয় দ্রবণ, কলোডীয় দ্রবণ, কলোডীয় দ্রবণ। এবার এই কলোডীয় দ্রবণটা যদি আজকে হয় পড়াবো, না হলে কাল দেখছি। তাহলে এবার দেখো যে প্রকৃত দ্রবণ, প্রলম্বন আর কলোডীয় দ্রবণ সেটা কি হয় আমি পরপর বলছি। প্রথমে বলছি যে প্রকৃত দ্রবণটা কি হয়। তাহলে দেখো প্রকৃত দ্রবণ মানে কি, এমন দ্রবণ যেটা মানে স্বচ্ছ হয়। স্বচ্ছ যেমন ধরো আমরা জলের মধ্যে চিনি মিক্স করলাম, তাহলে সেটা স্বচ্ছ একটা দ্রবণ উৎপন্ন করে, তাহলে সেটা হবে প্রকৃত দ্রবণ। তারপর যেটার মধ্যে কি হবে, দেখো যে অণু যে থাকবে সেই অণুগুলোকে মানে চোখে দেখা যাবে না, খালি চোখে তো দেখা যাবে না, তার সঙ্গে আলট্রা মাইক্রোস্কোপে একটা যন্ত্র হয়, যে যন্ত্রের মধ্যে সব দেখা যায় পরীক্ষা করে, তাহলে সেটার মধ্যেও দেখা যাবে না, বোঝা গেল। তাহলে আলট্রা মাইক্রোস্কোপ একটা যন্ত্রে, সেটার মধ্যেও যদি না দেখা যায় আর খালি চোখেও না দেখা যায়, তাহলে সেটাকে বলা হবে প্রকৃত দ্রবণ। আর একটা দেখো যে প্রকৃত দ্রবণটা তার কণার ব্যাস হয় 10⁻⁻8 সেমি থেকে, এত সেমি থেকে কম। ঠিক আছে, দেখো মানে যে অণুগুলো আসবে প্রচুর ছোট হবে, দেখো 10⁻⁸ একটা প্রচুর ছোট নাম্বার, তাহলে এত সেন্টিমিটার থেকে যখন কম হবে তাহলে সেটাকে তার বলা হবে প্রকৃত দ্রবণ। মানে প্রকৃত দ্রবণের অণুগুলো অনেক ছোট ছোট হয়, তার জন্য সেগুলো খালি চোখে দেখা যাবে না। ঠিক আছে, তাহলে প্রকৃত দ্রবণ, যেমন আমি উদাহরণ দিলাম যে চিনির জলীয় দ্রবণ, তাহলে চিনির যে জলীয় দ্রবণ সেটা একটা কি হবে, প্রকৃত দ্রবণ, কারণ যখন চিনিকে দেওয়া হয় তখন সেটা মিক্স হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও আমাদের, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো তোমাদের ডিসক্রিপশনে একটা লিংক আছে, সেখানে প্লে লিস্ট আছে, তোমাদের বইয়ের প্রত্যেকটা ভিডিও সব দেওয়া আছে, তো সেখানে ক্লিক করে তোমরা সেটা সেভ করে নাও, তোমাদের সব আর কোনো কিছু খুঁজতে হবে না। ঠিক আছে, এবার দেখো যে বলছে প্রকৃত দ্রবণটা কাকে বলে, আমি লিখে দিচ্ছি তোমরা লিখো। দেখো দ্রবণের যে দ্রবণের যে দ্রবণের কণার যে দ্রবণের কণার ব্যাস যে দ্রবণের কণার ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার থেকে কম, এত সেন্টিমিটার থেকে কম হয়, এত সেন্টিমিটার থেকে কম হয়, এবং এবং খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, তাকে তাকে প্রকৃত দ্রবণ বলে, তাকে প্রকৃত দ্রবণ বলে, তাকে প্রকৃত দ্রবণ বলে। যেমন যেমন কি হবে বললাম, যেমন চিনির জলীয় দ্রবণ, যেমন চিনির জলীয় দ্রবণ। তাহলে যে চিনির জলীয় দ্রবণ সেটা বললাম কণাগুলোর ব্যাসটা অনেক ছোট হয় এবং সেটা খালি চোখে দেখা যায় না, তার জন্য সেটাকে বলা হবে প্রকৃত দ্রবণ। এবার বৈশিষ্ট্য দেখো, মানে বৈশিষ্ট্য বা পার্থক্য এগুলোই হয়, তো আমি বলছি ভালোভাবে তোমরা শোনো। একটা যখন প্রকৃত দ্রবণ থাকবে তখন তার কি কি বৈশিষ্ট্য দেখা যাবে সেটা আমি বলছি, তোমরা ভালোভাবে নোট করিও। ঠিক আছে, তাহলে প্রথম যেটা আমরা জানবো, তোমরা এইভাবে একটু ভালোভাবে লিখবা, আমি মেন পয়েন্টগুলো লিখবো, তোমরা একটু ডিটেলসে লিখবা। ঠিক আছে, দেখো তাহলে বৈশিষ্ট্য প্রথমে কি হবে, এটা একটা স্বচ্ছ স্বচ্ছ একটা হবে, মানে স্বচ্ছ ও সমসত্ব, বলছি সমসত্ব। ঠিক আছে, স্বচ্ছ এবং সমসত্ব, এটার মানে কি, এটা স্বচ্ছ হবে মানে এটা দেখো, ধরো এটার মধ্যে লাইট দেওয়া হলো, তাহলে সেই লাইটটা পাস করতে পারবে, মানে লাইট যেতে পারবে এটার দ্রবণের মধ্যে। যেমন ধরো চিনির জলীয় দ্রবণ, সেটার মধ্যে যখন লাইট দেওয়া হবে তখন সেটা পাস করে যাবে, লাইটটা চলে যাবে, তাহলে সেটাকে বলা হবে স্বচ্ছ একটা দ্রবণ। আর একটা বললাম সমসত্ব, সমসত্ব মানে কি, যে চিনিগুলো আছে দ্রবণের মধ্যে সেগুলো
সব জায়গায় সমান পরিমাণে ছড়িয়ে থাকবে। যদি সব জায়গায় সমান পরিমাণে ছড়িয়ে থাকে তাহলে সেটাকে সমসত্ব মিশ্রণ বলা হবে, আর যদি সব জায়গায় সমান না থাকে তাহলে সেটাকে অসমসত্ব মিশ্রণ বলা হবে। কিন্তু যে প্রকৃত দ্রবণটা আছে সেটাতে সব জায়গায় ছড়িয়ে থাকে সমান সমান ভাবে, তার জন্য সেটাকে একটা সমসত্ব মিশ্রণ বলা হয়। তাহলে প্রকৃত দ্রবণটা সমসত্ব মিশ্রণ, এটা মনে রাখো। ঠিক আছে, এবার 2 নম্বর যেটা বললাম যে স্বচ্ছ মাধ্যম হয় আর সমসত্ব, আশা করছি বুঝে গেছো তোমরা। এবার এটা বললাম, দেখো আলট্রা আলট্রা মাইক্রোস্কোপ, আলট্রা মাইক্রোস্কোপ স্কোপের মাধ্যমে, আলট্রা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায় না, আমি জাস্ট এইভাবে লিখলাম, তোমরা দেখা যায় না ক্রস করে দিলাম, মানে কি এটা এটা আলট্রা মাইক্রোস্কোপ, মানে এগুলোকে যখন মোবাইলে, মানে মোবাইল তো হবেই না, তাছাড়া যদি অনেক বেশি জুম করা যায় তাও সেটা দেখা যাবে না। ঠিক আছে, তাহলে অণুগুলো দেখা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে এটা একটা পয়েন্ট। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে, দেখো এটার মধ্যে যখন এই দ্রবণটাকে আমরা রাখবো খোলা অবস্থায়, তখন এগুলো মানে যে যে জিনিসগুলো মিশে আছে, যেমন ধরো চিনি, তো সেই চিনিগুলো কি হবে, মানে তলদেশে, মানে যে পাত্র আছে সেটা তলদেশে যাবে না। কারণ কিছু কিছু আছে, যেমন ধরো আমরা কাদা বা কাদার জলীয় দ্রবণ যদি রাখা হয় তাহলে সেটা দেখবা নিচে সেগুলো জমা হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না। তাহলে চিনির জলীয় দ্রবণটা নিচে জমা হয় না, তার জন্য এটা দেখো থিতিয়ে পড়ে না, আমি সংক্ষেপে লিখছি যে থিতিয়ে পড়ে না, মানে এগুলো নিচে থিতিয়ে পড়ে না। ঠিক আছে, তাহলে এটা একটা পয়েন্ট ভালোভাবে মনে রাখো। তাহলে আমি দেখো বললাম যে প্রকৃত দ্রবণ কি হয়, তারপর প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য, তোমরা এগুলো মেন জানো, তাছাড়া পার্থক্য যখন আসবে তোমরা এখান থেকে তোমরা সেটা নির্ণয় করতে পারবা। ঠিক আছে, এবার দেখো আমরা প্রকৃত দ্রবণের পরে তোমাদের বইয়ে কলোডীয় দ্রবণ আছে, তো আমি ওটা পরে বলবো, আমি প্রলম্বনটা আগে বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের সুবিধার জন্য একটা পয়েন্ট আগে এবং একটা পয়েন্ট পরে বলবো, কিন্তু তোমাদের টোটাল বইয়ে দেখবা সবকিছু আমি পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের কাজ হবে বইটা একটু রিডিং পড়া, তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মধ্যে বলবা, আমি সাথে বলিয়ে দেব। ঠিক আছে, এবার বলছি দেখো যে প্রলম্বন, এটা চলে গেল, এবার এটা। ঠিক আছে, তাহলে প্রলম্বন কাকে বলা হয় সেটা বা কি হয়, দেখো প্রলম্বন মানে কি, এমন দ্রবণ যেটার মধ্যে যে সমসত্ব একটা হবে না, অসমসত্ব মিশ্রণ হবে, মানে অণুগুলো তাদের সমানভাবে ছড়িয়ে থাকবে না, চারিধারে অসমানভাবে ছড়িয়ে থাকবে, সেটাকে বলা হবে একটা অসমসত্ব মিশ্রণ, সেটা হবে প্রলম্বন। তারপরে যে দ্রবণের অণুগুলোর মানে খালি চোখে দেখা যাবে, তাদের মধ্যে যে অণুগুলো খুব বড় বড় হবে, তার জন্য খালি চোখে দেখা যাবে। আর যে প্রলম্বনের ক্ষেত্রে কণার যে ব্যাসটা হয় সেটা হয় 10⁻⁴ সেমি থেকে বেশি। দেখো 10⁻⁴ সেমি থেকে বেশি। ঠিক আছে, এটা থেকে কি বললাম, বেশি, মানে এগুলো অনেক বড় বড় অণু হবে, এগুলো খালি চোখে দেখা যাবে। যেমন ধরো আমরা জলের সঙ্গে ধরো কাদা বা পাথর এগুলো মিক্স করে দিলাম, তাহলে কাদা বা পাথর যখন মিক্স করা হবে দেখবা সেটা জলের মধ্যে ওপরেই দেখা যাবে, মানে জলের সঙ্গে মিক্স হবে না, ভালোভাবে দেখা যাবে। তাহলে সেই যে কণার ব্যাসগুলো সেটাকে বলা হবে কি, প্রলম্বন। ঠিক আছে, তাহলে প্রলম্বন মানে বললাম এটা। এবার কাকে বলে সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা লেখো। যে দ্রবণের যে দ্রবণের কণার যে দ্রবণের কণার ব্যাস 10⁻⁴ সেমি, 10⁻⁴ সেমি থেকে বেশি, এত সেমি থেকে বেশি, এবং খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায়, তাদের তাদের প্রলম্বন প্রলম্বন বলে, তাদের প্রলম্বন বলে। যেমন যেমন কাদার জলীয়, যেমন কাদার জলীয় দ্রবণ। ঠিক আছে, তাহলে এটা বললাম দেখো যে প্রলম্বন কাকে বলে, তোমরা লিখো। এবার তারপরে আমরা প্রলম্বন যেটা হয় সেগুলোর বৈশিষ্ট্য, মানে প্রলম্বনের মধ্যে কি কি দেখো বৈশিষ্ট্য দেখা যায় সেটা আমি বলছি, তোমরা ভালোভাবে লিখবা। ঠিক আছে, তাহলে প্রথম বৈশিষ্ট্য দেখো যে প্রলম্বনের ক্ষেত্রে সেটা অস্বচ্ছ হবে। অস্বচ্ছ মানে কি, সেটার মানে মধ্যে লাইট বা পাস করতে পারবে না, তার জন্য আমরা সেটার পার দেখতে পারবো না। ঠিক আছে, মানে তারপরে দেখা যাবে না, তাহলে সেটার মধ্যে লাইট পাস হবে না। তারপরে অস্বচ্ছ হবে। আর অসমসত্ব মানে তো আমি বললাম যে প্রত্যেকটা অণু, মানে প্রত্যেকটা জায়গায় যে অণুগুলো সমান সমান ভাবে ছড়িয়ে থাকবে না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট ভালোভাবে মনে রাখবা। তাহলে আমি বৈশিষ্ট্যগুলো তোমরা ভালোভাবে লিখবা, আমি লিখিয়ে দিচ্ছি। প্রথম যেটা পয়েন্ট বললাম, এটা দেখো একটা অস্বচ্ছ, অস্বচ্ছ হবে, আর ও অসমসত্ব, অসমসত্ব। ঠিক আছে, তাহলে অস্বচ্ছ আর অসমসত্ব হয়। ঠিক আছে, এবং 2 নম্বর যেটা বলছিলাম, এটা দেখো এই অণুগুলো কি, অণুগুলো অণুগুলি অণুগুলি খালি চোখে দেখা যায়, খালি চোখে
খালি চোখে দেখা যায়, আমি এইভাবে রাইট মেরে দিলাম, তোমরা এটা মনে নাও, মনে করো। ঠিক আছে, তাহলে বললাম যে এগুলো খালি চোখে দেখা যাবে, মানে এগুলো উপরে জলের উপরে ভাসবে, তোমরা ভালোভাবে লক্ষ্য করতে পারো। ঠিক আছে, আর 3 নম্বর কি হবে, এই যে অণুগুলো যখন আমরা অনেকক্ষণ ধরে ধরে রেখে দিলাম, তাহলে জলের সঙ্গে মিক্স করা আছে, তাহলে সেগুলো ধীরে ধীরে দেখবা নিচে জমা হয়ে যাবে, মানে পাত্রের নিচে একসঙ্গে জমা হয়ে যাবে। তার জন্য এটাকে বলবো আমরা যে এটা থিতিয়ে পড়ে। ঠিক আছে, থিতিয়ে পড়ে। আমি সংক্ষেপে বললাম, তোমরা একটু ডিটেলসে ভালোভাবে লিখবা। এবার তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি দেখো ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াচ্ছি, তাহলে তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবা, তোমাদের অনেকটা ভালো হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন কাউকে শেয়ার করে দাও যেটা তার প্রয়োজন হতে পারে। তো এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টগুলো তোমরা ভালোভাবে মনে রাখো। বলছি প্রকৃত দ্রবণ, প্রলম্বন, এগুলোর মধ্যে যদি পার্থক্য আসে, তাহলে সেই একে লিখতে হবে যে এগুলো স্বচ্ছ হয় এবং সমসত্ব হয়, এগুলো অস্বচ্ছ হয় অসমসত্ব হয়। ওইগুলো কি আল্ট্রামাইক্রোস্কোপেও দেখা যায় না, আর এটা খালি চোখে দেখা যায়। এইগুলো কি বললাম, এটা থিতিয়ে পড়ে না, আর এটা থিতিয়ে পড়ে যায়। তাহলে এইগুলো পার্থক্য তোমরা ভালোভাবে বলতে পারো। এবার দেখো এখানে মেন যে দ্রবণটা তোমাদের ডিটেলসে আছে ক্লাস 9-এ, সেটা হবে কোলোডীয় দ্রবণ। ঠিক আছে, এবার যে কোলোডীয় দ্রবণটা আছে সেটা অনেক কিছু আছে, তো আজকে আমি একটু জাস্ট বলছি, তারপরের দিন আমরা আবার অনেক ভাগ আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে এবার কোলোডীয় দ্রবণটা কি হয় বা কাকে বলে সেটা আমি বলছি। দেখো আমি বললাম যে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে অণুগুলো অনেক ছোট হয়, তার জন্য সেগুলো খালি চোখে দেখা যায় না, এবং প্রলম্বনের ক্ষেত্রে অণুগুলো অনেক বড় হয়, তার জন্য সেগুলো খালি চোখে দেখা যায়। কিন্তু এই দুটোর মাঝে, মানে যেগুলো খালি চোখে দেখা যাবে আর দেখা যাবে না, সেগুলোর মাঝে যখন একটা কোনো থাকবে সেগুলোকে বলা হবে কোলোডীয় দ্রবণ। মানে অণুগুলো অতটা বড় হবে না বা ছোট হবে না, মানে মিডিয়াম হবে, তাহলে সেটাকে বলা হবে কি, কোলোডীয় দ্রবণ। তারপরে এগুলো একটা অস্বচ্ছ হবে, মানে এগুলোর পার দেখা যাবে না, এবং সেগুলো লাইট পাস করতে পারবে না। ঠিক আছে, এবং এই যে কোলোয়েড দ্রবণ আছে সেটার যে অণুগুলোর ব্যাস সেটা হবে, দেখো 10⁻⁻7 থেকে 10⁻⁵ সেমি। মানে ওই যে দুটো ছিল, ওটা ছিল -8, এটা ছিল -4, এই দুটোর মাঝামাঝি সেটাই হয়ে যাবে কি, কোলোডীয় দ্রবণ। মানে সেই দুটোর মাঝামাঝি, মানে কণাগুলোর ব্যাস মাঝামাঝি হবে। এবং এই যে কণাগুলো আছে সেগুলোর অণুগুলোকে আলট্রা মাইক্রোস্কোপে দেখা যায়, খালি চোখে দেখা যায় না, কিন্তু আলট্রা মাইক্রোস্কোপ যন্ত্রে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্ট কয়েকটা সেটা বললাম মনে রাখো, এবং কাকে বলা হয় সেটা আমি লিখে দিচ্ছি। লিখো, যে দ্রবণের যে দ্রবণের কণাগুলির যে দ্রবণের কণাগুলির ব্যাস যে দ্রবণের কণাগুলির ব্যাস 10⁻⁷ সেমি থেকে 10⁻⁵ সেমি পর্যন্ত পর্যন্ত হয়, তাদের তাদের কোলোডীয় দ্রবণ বলে। যেমন যেমন হতে পারে, ধরো আমি বললাম মাখন, তাহলে এই যে মাখন বললাম, সেটা যখন মিক্স করা হয়, 2-3টে জিনিস দিয়ে তৈরি করা হয়, তাহলে সেটার অণুগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু সেটা একটা দ্রবণ হয়, তাহলে সেই যে দ্রবণটা সেটাকে বলা হবে কোলোডীয় দ্রবণ। ঠিক আছে, এবার আমরা যেটা বলছিলাম, যে যেমনটা আগেরগুলো জানছিলাম বৈশিষ্ট্য, মানে কোলোডীয় দ্রবণের কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো আমি বলছি, তোমরা ভালোভাবে লিখে নাও। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বলছি। দেখো প্রথম যেটা আছে, এটা একটা অস্বচ্ছ হবে। ঠিক আছে, অস্বচ্ছ মাধ্যম হবে কিন্তু সমসত্ব হবে, অস্বচ্ছ কিন্তু সমসত্ব। ঠিক আছে, অস্বচ্ছ মানে কি বললাম, লাইট আর পার যেতে পারবে না, মানে দেখতে পারবো না আমরা, আর কি সেগুলো সমসত্ব হবে, তার মানে প্রত্যেকটা ওই যে স্থানের তাদের মধ্যে অণুর সংখ্যাগুলো সমান সমান হবে, মানে অণুগুলো সমানভাবে থাকবে, মানে ঘনত্বটা চারিধারে সেম থাকবে। ঠিক আছে, তাহলে এটা লিখো তোমরা যে অস্বচ্ছ অস্বচ্ছ কিন্তু কিন্তু সমসত্ব, অস্বচ্ছ হবে কিন্তু সমসত্ব হবে। ঠিক আছে, তারপরে যেটা বলছি, এগুলো দেখো আলট্রা মাইক্রোস্কোপে এদের অণুগুলোকে দেখা যায়। তাহলে এটা তোমরা ভালোভাবে লিখবা, আমি লিখছি আলট্রা মাইক্রোস্কোপে দেখা যায়। আলট্রা মাইক্রোস্কোপে অণুগুলো দেখা যায়, মানে খালি চোখে দেখা যাবে না, কিন্তু আলট্রা মাইক্রোস্কোপে একটা যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে এগুলো দেখা যাবে। তারপরে এগুলো দেখো, এই যে অণুগুলো আছে কোলোডীয় দ্রবণের, সেগুলো মানে একটা বিশেষ শর্তে, ধরো সেগুলোর উষ্ণতা বৃদ্ধি করলাম বা কোনো কিছু, তাহলে সেই অণুগুলো নিচে জমা হতে পারে, মানে এমনি নর্মাল জমা হবে না, কিন্তু বিশেষ কোনো শর্তে সেটা জমা হতে পারে। তাহলে লিখবা যে বিশেষ শর্তে থিতিয়ে পড়ে, বিশেষ
শর্তে থিতিয়ে পড়ে। তাহলে এই যে পয়েন্টগুলো তোমরা ভালোভাবে মনে রাখো। এবার যদি পার্থক্য যদি তোমাদের আসে তাহলে এটার মধ্যে আর ওটার মধ্যে তোমরা জাস্ট এই বৈশিষ্ট্যগুলোই লিখে দিবা, তাহলে সেগুলোই পার্থক্য হয়ে যাবে। বোঝা গেল? পার্থক্য আর বৈশিষ্ট্য এগুলো সেম হবে, তাহলে একদম সেগুলো লিখে দিবা, তাহলেই সেই পার্থক্য এবং বৈশিষ্ট্য হয়ে যাবে। নেক্সট একটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মধ্যে বলো যে দ্রবণের কোন অংশ বেশি পরিমাণে থাকে। আমি আজকে বললাম যে দ্রবণের একটি অংশ যেটা বেশি পরিমাণে থাকে সেটা বলো, এবং আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। তোমরা সব ভিডিও সেই প্লেলিস্টটা সেভ করে নাও, সেখানে পেয়ে যাবা, এবং যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলতে পারো। এটা তোমরা উত্তর কমেন্টের মধ্যে বলো, দ্রবণের কোন অংশ বেশি পরিমাণে থাকে তোমরা বলো।